রাজ্য এবং দেশের রাজনীতিতে এই মুহূর্তে যা টানাপোড়েন, তাতে সেখান থেকে চোখ সরিয়ে অন্যদিকে রাখাই দায়। আপনারা জানেন, তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পর এবার সংসদীয় দলেও ভাঙনের সম্ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে পৌঁছনো, মুখ্যত ইন্ডিয়া জোটের বৈঠককে সামনে রেখে সেই জোটেও আবার নানা রকম বিড়ম্বনা। ডিএমকে নেই, আপ থাকছে না। এই সার্বিক পরিস্থিতিতে ইতিমধ্যেই একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি পদত্যাগ করেছেন। তার পেছনে আরও কেউ কেউ পদত্যাগ করতে পারেন, সে নিয়ে জল্পনা শুরু হয়েছে। জাহাঙ্গীর, যা রাজ্য রাজনীতির পুষ্পা নামে খ্যাত হয়েছিলেন, জাহাঙ্গীর ধরা পড়েছেন নেপাল সীমান্তে। কিন্তু এর মধ্যেও আজ যে বিষয়টা আমি আপনাদের সামনে রাখতে চাই, আপনাদের কারো কারো হয়তো বিষয়টার ওপর ইতিমধ্যেই চোখ পড়েছে, কেউ হয়তো এত খবরের ভিড়ে ওই বিষয়টাকে খুব একটা খেয়াল করেননি। কারণ পশ্চিমবাংলা বা ভারতবর্ষের সংবাদ মাধ্যমে অত বেশি গুরুত্ব ওই বিষয়টি এখনো পর্যন্ত পায়নি যতটা পেয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। দেখুন, 5ই জুনের পর থেকেই দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ডে কিছু মানুষ বসে আছেন বিভিন্ন জায়গায়, একাধিক ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে পশ্চিমবাংলা বাংলাদেশ সীমান্তে এই জিনিস দেখা যাচ্ছে। আর বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের যারা যে গার্ডেরা সীমানা পাহারা দেয়, বিজিবি, তারা অভিযোগ করেছে যে বিএসএফ এদেরকে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, পুশিং করেছে, এবং তারা সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করেছে বা আটকে দিয়েছে। এবং যেহেতু ওই মানুষগুলো বাংলাদেশেও ঢুকতে পারেনি, ভারতবর্ষও ফেরত আসতে পারেনি, ফলে তারা মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ডে বসে রয়েছে। এই আবহাওয়ায় যখন তুমুল বৃষ্টিও হচ্ছে, কখনো কখনো তীব্র গরম এবং রোদ, মাথার ওপর কার্যত কোনো আচ্ছাদন নেই, আর খাবার, জল, এই ধরনের যে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, সেইগুলোরও কোনো সংস্থান ন্যাচারালি নোম্যান্স ল্যান্ডের ওপর নেই। এই মানুষগুলো নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রচণ্ড চেঁচামেচি শুরু করেছে যে এইরকম একটা পরিস্থিতি ভারত কেন তৈরি করছে, কেন এই মানুষগুলোকে এরকম একটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। ন্যূনতম জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কোনো রকম সুবিধা তারা ওইখানে পাচ্ছে না নোম্যান্স ল্যান্ডে বসে, এবং এটার জন্য সম্পূর্ণভাবে ভারত দায়ী, বিএসএফ দায়ী। দেখুন, একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, যে মানুষগুলোকে ওই ছবিতে দেখা যাচ্ছে সেই মানুষগুলোর পরিচয় কি? তারা বাংলাদেশের লোক। তারা অবৈধভাবে ভারতে ছিল, বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করেছে, বিএসএফ আটকায়নি, যেতে দিয়েছে, কিন্তু বাংলাদেশের বিজিবি এবং বিশেষ করে সীমান্তবর্তী গ্রামের মানুষেরা তাদের বাংলাদেশে ঢুকতে দেয়নি। ফলে তারা না বাংলাদেশে যেতে পেরেছে, না ভারতবর্ষে আবার দ্বিতীয়বার ফেরত আসতে পেরেছে। কারণ বিএসএফ তাদের এই জন্যই যেতে দিয়েছে, তারা বাংলাদেশের বৈধ নাগরিক, ভারতবর্ষে অবৈধ। দেখুন, ওখানকার যে সীমান্তবর্তী মানুষ, বাংলাদেশের যে সীমান্তবর্তী গ্রামের মানুষ বা বাংলাদেশের এই বর্ডার গার্ড, এরা কি জানেন না যে এদের অ্যাকচুয়াল পরিচয় কি? যারা ওখানে বসে আছে এরা যে বাংলাদেশি, এ নিয়ে কিন্তু তাদের ভেতরেও কোনো সন্দেহ নেই। বিজেপির একটা বক্তব্য আছে যে তারা বলছে যে যদি বাংলাদেশি হয় তাহলে সেটা ভারত সরকারের তরফ থেকে, বিএসএফ এর তরফ থেকে কাগজপত্র দেওয়া হবে বাংলাদেশ বর্ডার গার্ডকে, এবং তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারা যদি নিশ্চিত হয় হ্যাঁ এরা বাংলাদেশি, তাহলে এদেরকে বাংলাদেশ ফেরত নেবে। ইনফ্যাক্ট এই প্রক্রিয়া যে চালু আছে সেটাও আমার মনে হয় এই জন্য যে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী রবিবারই জানিয়ে দিয়েছেন 4,500-এর বেশি অবৈধ বাংলাদেশিকে ইতিমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, এবং সীমান্তবর্তী যে ডিটেনশন সেন্টারগুলো, সেগুলো বেসিক্যালি কিন্তু এই পারপাসে তৈরি হওয়া কোনো আলাদা বাড়ি না। কখনো কোথাও বিয়ে বাড়ি সরকার নিয়েছে, কোনো ভাড়া দেওয়া হয় বিয়ে বাড়ি, বা সরকারি কোনো ভবন বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত হওয়ার জন্য তৈরি হয়েছিল, সেগুলোকে আপাতত এদেরকে আশ্রয় দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। এরকম প্রায় 800-র বেশি কিছু মানুষ এখনো আছেন যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। কিন্তু যদি বিষয়টা এভাবেই হয়ে থাকে এবং কাগজপত্র অনুযায়ী বিজিবিও তাদের গ্রহণ করে থাকে, তাহলে এই প্রবলেমটা কেন হলো? হঠাৎ করে কিছু মানুষকে কেন দেখা যাচ্ছে ওইরকমভাবে মাঝখানে বসে আছেন? আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও, এবং এখানে আমি বলতে চাই যে এর বেশিরভাগ ভিডিও
বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। এগুলো আলাদা করে আমি অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করিনি, বাংলাদেশের সংবাদ মাধ্যমেই দেখানো হয়েছে। এবং সেই ভিডিও থেকে খুব স্পষ্ট যে এরা কারা, এদের পরিচয় কি এবং এদের অভিজ্ঞতাই বা কেমন, এরা কি বলতে চাইছেন। যেমন এরা যে বাংলাদেশি, যে কোনো এই ধরনের বিতর্কের মধ্যে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের যে কারো সামনে মাইক ধরলে তারা সেই কথাটা বলছেন। দেখুন আপনারা। জেলা খুলনা, আমার দিগলা থানা, কামারগাতি গ্রাম। আমি সব বলেছি, হ্যাঁ সব কিছু ওরা সব জেনে শুনে এই করেছে। খুব কষ্ট আছে, আমার স্বামী গড়ইছে, পাও ধরে মাপ চাইছি সবার কাছে, কেউ আমাকে কথা শুনি নাই। আমরা সব কিছু দেখি, যেমন বাচ্চা দেখেন না কি অবস্থা। এখানে ভোরবেলায় আমাকে 7টার সময়, মনে হয় 7টার থেকে ওখান থেকে বাজারের তুলে এনে বসে দিয়ে যাচ্ছে। আমরা সবার কাছে রিকোয়েস্ট করেছি, দেয় না আমাকে বাড়ি সব কিছু এইখানে, বাড়ি ঘর দুয়ার শ্বশুর শাশুড়ি সব এইখানে। আমার স্বামীর ট্রিটমেন্ট করতে গেছিলাম, তাও শুনবে না। আর কি করবো কন, আমার আর কিছু কর না। আমি এনে বাংলাদেশে বাড়ি যেতে চাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই অপেক্ষা করতেছে খুলনা। এখন নিঃসন্দেহে এরা খুব করুণ অবস্থার মধ্যে আছেন, কারণ এরা ভাবেননি যে নিজের দেশে ফিরতে গিয়ে তারা এরকম অভিজ্ঞতার মুখোমুখি হবে। তাদের নিজের দেশের মানুষ, তাদের নিজের দেশের বর্ডার গার্ড, তারা ওদেরকে ঢুকতে দেবেন না, ওদেরকে বাংলাদেশি বলেই স্বীকার করবেন না। এই অভিজ্ঞতাটা তাদের কাছে নতুন। এরকম হয়েছে যে অনেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেখানে তার বাড়ি সেই দিকে রওনা হয়ে গিয়েছিলেন, একেবারে নোম্যান্স ল্যান্ডে তাদের আটকে দেওয়া হয়েছে এরকমও নয়। তাদের অভিজ্ঞতার কথা তাদের নিজের মুখেই শুনুন। এই যে কালকে রাত্রে বিএসএফ হাতে তুলে দিল, ওরা ক্যাম্পে আইনে রাখছে। ক্যাম্পে রাখার পরে মনে করো রাত্রি কোন দার ছাড়লে আমরা মনে করো দৌড়তে সীমান্ত তোমাদের চলে গেছিলাম। তারপরে আবার মনে করো ধরা পড়েছে, আমরা বাড়ি যাচ্ছি, আমাকে বাড়ি বাংলাদেশে। বিএসএফ এর কোনো অত্যাচার করছিল না? না, বিএসএফ রা কোনো অত্যাচার করেছিল না। আমাকে মনে করো ওরা দেয়া দিয়েছে কোন গেট খুলে রাত্রিবেলায় করতে পারি না, এই বলে চলে যাওয়া হয়েছে তোমাকে বাংলাদেশ। ভাই আমাকে বাংলাদেশ বিদায় নিশ্চিন্তে আমরা চলে আইছিলাম। অর্ধেক পথে আইছে, তারপরে ওই গ্রামের লোকজনরা কলো এই তারপরে মনে করো আমরা স্যালেন্ডার করলাম। তারপরে আইডে সেই রাত সাইডের দিকে এই জায়গা বসায় তুইয়ে সেই দুনিয়ার কাহিনী মনে করে যে আসে সে ওটুক, এই যে আমার বউ ছেলে, আমার মার অসুখ, আমার ছেলেটার কি অবস্থা, আমার বউর এই যে আমরা সেই বিজে খবরে রয়েছে আজকে সেই রাত সাইডেতেই তোমরা দেখ সবাই সাহায্য করেছে, খাওয়ার দাওয়ার যেটুক যা পারেছে সবাই দিচ্ছে। বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তা থেকে তাদেরকে কারা আটক করে নিয়ে এসে আবার সীমান্তে এই নোম্যান্স ল্যান্ডে আটকে দিয়েছে? ওই অঞ্চলের মানুষ, ওখানকার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। আমি এই ব্যাপারে আসবো যে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের কি স্বার্থ, তারা এখানে এত চিৎকার চেঁচামেচি করছে। খুব উল্লেখযোগ্যভাবে আমি আপনাদের দেখাবো যে যতটা না বিজিবির অফিসার কর্মীদের দেখা যাচ্ছে, তার থেকে বেশি সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে দেখা যাচ্ছে এবং নোম্যান্স ল্যান্ডে দেখা যাচ্ছে। তারা বিজিবির সঙ্গে, বিজিবি তাদের অ্যালাউ করছে কেন, আমি সেই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে আপনাদের যেটা বলতে চাই, এই প্রশ্নটার একটা মীমাংসা হওয়া দরকার যে হঠাৎ করে কিছু মানুষ এরকম নোম্যান্স ল্যান্ডে আটকে গেলেন কেন। দেখুন, বাংলাদেশের 4,500-এর বেশি অবৈধ বাংলাদেশি যারা ভারতবর্ষের ছিল তাদেরকে ইতিমধ্যেই বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তারা বাংলাদেশে ঢুকেও পড়েছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাহলে হঠাৎ করে এইরকম বিচ্ছিন্নভাবে কোথাও 10 জন, কোথাও 8 জন, কোথাও 12 জন এরা এরকম নোম্যান্স ল্যান্ডে আটকে গেছেন কেন? আমি খোঁজখবর করে যেটুকু বুঝেছি যে যারা এই অবৈধভাবে ভারতবর্ষে এসে বসবাস করছিলেন তাদের মধ্যে কেউ 3 বছর আগে, কেউ 10 বছর আগে, এমনকি 30 বছর 38 বছর আগে এসেছেন এবং ভারতে থেকে গেছেন অবৈধভাবে, এরকম লোকও রয়েছে। এবং তাদের মধ্যে অনেকেই কাগজপত্র বানানোর চেষ্টা করেছেন, কিন্তু অবৈধ কাগজপত্র হয়েছে, বৈধ হয়নি। আধার কার্ড হয়েছে কিন্তু সেটার কিন্তু অ্যাকচুয়াল ডেটাবেসে তার কোনো অস্তিত্ব নেই। আধার কার্ডের মতো দেখতে একটা কাগজ তাকে বানিয়ে দেওয়া হয়েছে। অসাধু যে চক্র কাজ করেছে ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, তাদের কাছ থেকে তারা সেই কাগজ জোগাড় করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আধার ডেটাবেসে তার কোনো অস্তিত্ব নেই। ফলে তারা অবৈধই থেকে গেছেন, এসআইআরে তারা ধরা পড়েছেন। অনেকে
এমনকি ভোটার কার্ডও করেছেন, অনেকে 24 সালে লোকসভা ভোটে ভোটও দিয়েছেন। কিন্তু তারপরে যখন এই কড়া SIR হয়েছে পশ্চিমবাংলায়, তখন তাদের অ্যাকচুয়াল স্বরূপ ধরা পড়েছে এবং তাদের নাম বাদ চলে গেছে। কারণ তারা অনেকেই 2002-এর কানেকশন দেখাতে পারেননি, কিছু দেখিয়েছিলেন, সেগুলো তো পরে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছে, আই প্যাকেট সৌজন্যে যারা এটা পেরেছিলেন। তো যারা যারা এভাবে অবৈধ ঘোষিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই গেছেন যাদের কাছে, মানে সীমান্তে গিয়ে পৌঁছেছেন যাদের কাছে তাদের বাংলাদেশি নাগরিকত্বের সঠিক প্রমাণ ছিল। কিন্তু এরকম কিছু লোক ওখানে পৌঁছচ্ছেন, হয়তো এখনো পৌঁছচ্ছেন, যাদের কাছে না ভারতবর্ষের কোনো বৈধ পরিচয়পত্র আছে, কারণ তারা ভারতীয় নন, বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে ছিলেন, কিন্তু বাংলাদেশের বৈধ পরিচয়পত্রটাও তাদের অনেকের কাছে নেই। এই না থাকার কারণে যেটা হচ্ছে যে বিজেপি হয়তো যখন বৈধভাবে বলা হচ্ছে এরা বাংলাদেশি, বিজেপি সেটা মানতে চাইছেন না। আচ্ছা, যদি এটা হয়, এটা তো একটা দেশের সঙ্গে একটা দেশ বা বিজেপির সঙ্গে BSF এর উচ্চপদস্থ কর্তাদের আলোচনার মাধ্যমে বিষয়টার মীমাংসা হওয়ার কথা। হঠাৎ করে কিছু মানুষ এরকম নোম্যান্স ল্যান্ডে চলে গেলেন, বলা হচ্ছে BSF তাদের ঠেলে দিয়েছে। BSF ঠেলে দেওয়াটা বড় কথা নয়। আমি খোঁজ খবর করে দেখলাম, ইনফ্যাক্ট আমি আপনাদের দেখাচ্ছি, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে পাওয়া স্টেটমেন্ট। এই যারা এরকম কাগজপত্রের অভাবে আটকে পড়েছেন তারা কনফিডেন্ট ছিলেন যে তাদের যে কানেকশন আছে না, সেই কানেকশনে তারা বিজিবিকে কনভিন্স করে এবং ওই সীমান্তবর্তী অঞ্চলে যারা এই মানুষ চোরাচালান, মানুষের অবৈধভাবে যাতায়াত নিয়ন্ত্রণ করে, যারা এত বছর ধরে যারা করে এসেছে, তাদেরকে কন্ট্যাক্ট করে তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঢুকে যেতে পারবে। কেন আমি কথা বলছি? তারাই বলছেন, আমাদের সামনে তার ভিজুয়াল এভিডেন্স আছে, আপনাদের আমি শোনাবো। আমাদেরকে বললো, আমাদেরকে আমরা স্যালেন্ডার যখন করলাম ওনারা বললো যে আপনাদের এখন 2-3 দিন লাগবে, আপনাদের ডকুমেন্টস আমরা ওপাশে বিজেপির কাছে পাঠাবো, বিজেপি দেখবে। তো আমাদের এই পাড়ের সব ডকুমেন্টস নিল, বাংলাদেশিও সব ডকুমেন্টস নিয়ে ওরা কি করলো না করলো আমরা কিছুই জানি না। আমাদেরকে হঠাৎ 10 দিন, স্যার কবে যাব, স্যার কবে পাঠাচ্ছেন, বলে আপনাদের বিজেপির লোক নিতে চাইছে না। বলছে আমরা এও পর্যন্ত বলছি, স্যার আপনি বর্ডারে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমরা দেখে নিচ্ছি যে বিজেপির লোক নেবে কি নেবে না। অর্থাৎ এরা এতটাই কনফিডেন্ট যে এরা বিজিবিকে ম্যানেজ করবেন এবং ওই অবৈধ মানুষ পাচারের কাজটা যারা করে, যে সিন্ডিকেটগুলো করে, সেখানেও তাদের লোক আছে, ফলে তারা অনায়াসে ঢুকে যেতে পারবেন। এই কনফিডেন্স নিয়ে তারা নোম্যান্স ল্যান্ডে ঢুকেছিলেন। কিন্তু আলটিমেটলি যাদের ওপর তারা ভরসা করেছিলেন, ও প্রান্তের ওই মানুষ পাচার সিন্ডিকেটের মাথারা, যারা ওই অঞ্চলের বিভিন্ন গ্রামে থাকে, যাদেরকে বিজেপির সঙ্গে দেখা যাচ্ছে, তারা কিন্তু এদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশে ঢুকতে দেয়নি, কোনো সাহায্য করেনি, এমনকি বিজেপিও এদের কথা শোনেনি। আর যেহেতু একবার নোম্যান্স ল্যান্ডে কেউ চলে গেছে, তো আবার ভারতবর্ষে প্রবেশ করার জন্য অবশ্যই BSF তাদের কাছে এবার বৈধ কাগজ চাইবে। তারা নিজেরাই এই ঝুঁকিটা নিয়ে ওখানে ঢুকে পড়েছে। BSF হয়তো তাদের আটকায়নি যে ঠিক আছে যদি যেতে পারো দাও চলে যাও, কারণ আটকে রাখা মানে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে। কিন্তু তারা যখন নোম্যান্স ল্যান্ডে আটকে পড়েছে, তখন তাদের মানে মোহভঙ্গ হয়েছে নিজের দেশ সম্পর্কে। বাংলাদেশ, বিজিবি বা ওই সিন্ডিকেটের লোক যারা তাদের কাছ থেকে এতদিন হাজার হাজার টাকা নিয়ে তাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়েছে, তারা যে এভাবে তাদেরকে বাধা দেবে এবং তাদেরকে ঢুকতে দেবে না, এটা সম্ভবত তারা বুঝতে পারেনি। কিন্তু ওরাও জানে যে মানুষগুলো বাংলাদেশের, বিজিবিও জানে, বাংলাদেশ সরকারও জানে, ওই সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলোও জানেন। আমি আপনাদের বলছি, বিজিবির ওপর, মানে বাংলাদেশের যে বর্ডার গার্ড, তাদের অফিসারদের ওপর, তাদের কর্মীদের ওপরও চাপ আছে। তাদের অনেকেরও হয়তো মানসিকভাবে অস্বস্তি হচ্ছে এতে, তার নিজের দেশের মানুষকে ওইরকম একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে থাকতে দেখে। এবং তার থেকেও বড় কথা যে এই যে লোকগুলো যারা নোম্যান্স ল্যান্ডে আটকে পড়েছে, এদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে এবং এরা অনেকেই সীমান্তে পৌঁছে মোবাইল ফোন মারফত, আজকাল তো হোয়াটসঅ্যাপেই কল করা যায়, তাদের আত্মীয় স্বজনকে জানিয়েছে যে আমরা চলে এসেছি। এবং এদের অনেকের আত্মীয় স্বজন তাদের নিজের নিজের গ্রাম থেকে, জেলা থেকে ওই সীমান্তে এসে পৌঁছেছে এদেরকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা অসহায়ভাবে ওই বাংলাদেশ সীমানার ভেতর থেকে দাঁড়িয়ে দেখছে তার ভাই, তার বোন, তার কোনো আত্মীয়, নিকট আত্মীয়, তাদের ছোট ছোট বাচ্চারা ওইভাবে খোলা আকাশের নিচে
দিন কাটাচ্ছে, তাদের মাথার উপরে কোনো আচ্ছাদন নেই, বৃষ্টিতে মাথা গোজার কোনো জায়গা নেই, খাবার নেই, জল নেই। তারা কি কোনো রকমভাবে চাপ তৈরি করার চেষ্টা করছেন না? তারা ওই সিন্ডিকেট যারা চালাতো তাদেরকে পর্যাপ্ত অর্থ অফার করছেন না? নিশ্চয়ই তাদের সাধ্যমতো করছেন, ভাই টাকা দিচ্ছি ওদেরকে ভেতরে ঢুকিয়ে আনো। বিজেপিকেও বলার চেষ্টা করছে ওরা তো আমার আত্মীয়, আমাদের পরিবারের লোক। কিন্তু বিজেপি যা করছে তা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, সেক্ষেত্রে বিজেপি অনার হয়ে রয়েছে। আর স্থানীয় মানুষ, ওই গ্রামের মানে সীমান্তবর্তী গ্রামের মানুষ, তারা কেন হঠাৎ নিজের দেশের লোকেদের বিরুদ্ধে এরকমভাবে বিরূপ হয়ে উঠেছে, সেই ব্যাখ্যাটা আমি আপনাদের এবার দেব। আমি আপনাদেরকে ছবিও দেখাই যে এলাকার সাধারণ মানুষ কিভাবে নোম্যান্স ল্যান্ডে বিজিবি অফিসার বা বিজেপির অন্য যারা জওয়ান আছে তাদেরকে সরিয়ে রেখে এরা সামনে চলে আসছে। রীতিমতো উস্কানোর চেষ্টা করা হচ্ছে বিএসএফকে। কারণ কি? কারণ তো অবশ্যই আছে। দেখুন, একটা জিনিস আমি দুটো বড় কারণের কথা বলবো। একটা জিনিস খুব, এটার জন্য বিরাট কিছু বুদ্ধি লাগে না, একটু চিন্তা ভাবনা করলে বোঝা যায় কেন এরা এটা করছে। বাংলাদেশের সীমান্ত বরাবর এই যাওয়া আসা, অবৈধভাবে বাংলাদেশের নাগরিকদের ভারতে আসা এবং অনেক সময় ভারত থেকে ফেরত যাওয়া, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। এমনকি এসআইআর যখন শুরু হয়েছিল তখনও কিন্তু অনেকে ফেরত গেছে, সেই সময়ই অনেকে বাংলাদেশে ফেরত চলে গেছিল। তাদের যাওয়া নিয়ে কিন্তু কোনো অসুবিধা হয়নি, তখন অবধি এই সমস্যাটা তৈরি হয়নি। তাহলে এখন তৈরি হচ্ছে কেন? কারণ এখনকার যে ফেরাটা না, এই ফেরাটা অন্যরকম ফেরা। এই সিন্ডিকেটরা যত বেশি এই অবৈধ যাতায়াত হবে তত বেশি তারা টাকা পাবে, তাদের ব্যবসায়িক লাভ। তাই এরা এই যাওয়া আসাটাকে ফেসিলিটেট করে, তারা কখনো এটাকে আটকানোর চেষ্টা করে না। কিন্তু এখন এরা জানে যে যারা ফিরছে এরা ফেরতে ভারতবর্ষে আসবে না, কারণ এই যাওয়া আসার যে সিলসিলাটা ছিল এটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এরা এই ফেরাটা অন্যরকম ফেরা, একেবারে অন্তর্জলি যাত্রা। তারা কিন্তু বাংলাদেশে ফেরত যাবে এবং ভারতবর্ষে আর কখনো ফিরবে না। এসআইআর সময় আটকানো হয়নি কেন? তখনও পর্যন্ত একটা আসার জায়গা ছিল। যদি এখানে তৃণমূল কংগ্রেসই সরকার তৈরি করে তাহলে পরিস্থিতি আগের মতোই থাকবে, এবং আগের মতোই যদি থাকে তাহলে এই ব্যবসাও চালু থাকবে, যাওয়া আসাও চালু থাকবে। ফলে যারা ফিরে গেছিল তারা আবার ভারতবর্ষে ফেরত আসবে, সিন্ডিকেটের লাভ। আর এই লাভের একটা অংশ বিজেপির আধিকারিকদের কাছে পৌঁছয়, জওয়ানদের কাছে পৌঁছয়, তাদেরও লাভ। আমি অস্বীকার করব না, বিএসএফ এর একটা অংশ নিশ্চয়ই এর লাভ পায়, পেয়ে এসছে, ফলে তাদেরও লাভ ছিল। কিন্তু এখন বিএসএফ এর উপর চাপ অন্যরকম, ওখানে আধিকারিক স্তরে অনেক বদল হয়েছে, ফলে বিএসএফ কে এখন আর ওই প্রলোভন দেখিয়ে লাভ নেই। আর বিজেপি বা এই স্থানীয় মানুষ তারা জানে যে এই যা ফেরাটা যেটা, এটা একেবারে ফেরা, এখনই আর ভারতবর্ষের লোক ঢোকানোর কোনো সুযোগ তাদের সামনে নেই। কিন্তু তারা কি চাইছে, তারপরেও এই সমস্যাটা তৈরি করা হচ্ছে কেন? একটা অন্যতম কারণ হচ্ছে যেন তেন প্রকারেণ বর্ডার ফেন্সিংটা আটকানো। প্রায় 4500 কিলোমিটার, 4700 কিলোমিটারের বর্ডার পশ্চিমবাংলা আর বাংলাদেশের মধ্যে। এর মধ্যে কিছু আছে জল, সেখানটাতে ফেন্সিং সম্ভব নয়, কিন্তু যেখানে যেখানে ফেন্সিং সম্ভব তার মধ্যে একটা অনেকগুলো জায়গা আছে যেখানে ফেন্সিং নেই। একটা বড় বিতর্ক ছিল, বিএসএফকে জমি দেওয়া হচ্ছিল না। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই শুভেন্দু অধিকারী এই জমি দিয়ে দিলেন, এবং এই জমি দিয়ে দেওয়ার পর ওখানে জরিপ টরিপের কাজও শুরু হয়েছে, খুঁটি পোতার কাজ শুরু হচ্ছে। ফেন্সিংটা দেওয়া যাবে না। ফেন্সিং দিলে বাংলাদেশের এই সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলোর বেশিরভাগ, বাংলাদেশের সেই সীমান্ত অর্থনীতি যেটা আছে না পশ্চিমবাংলার সীমানা বরাবর, বাংলাদেশের এই সীমান্ত অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে, ভেঙে গুড়িয়ে যাবে। কারণ এই সীমান্ত অর্থনীতি পুরোটাই ভারতের উপর নির্ভরশীল। শুধু মানুষ নয়, নানা রকম ছোট বড় জিনিস ভারত থেকে পাচার হয়, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে যায়, এবং এটা একটা বিরাট বড় নেক্সাস। এর অর্থনীতির চেহারাটাও বিশাল। এই গোটা অর্থনীতিটা বিরাট ধাক্কা খাবে। ফলে যেন তেন প্রকারেণ এই বেড়া দেওয়াটা আটকাতে হবে। ছবি দেখলেই বুঝতে পারবেন, ভারতবর্ষের দিক থেকে ওই সীমান্তবর্তী অঞ্চলে যে মানুষেরা বাস করে তাদের ছবি দেখবেন না, তারা বিএসএফ এর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু বিজিবি, বাংলাদেশের কাউন্টার পার্ট, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের সঙ্গে এলাকার সাধারণ মানুষ দেখুন, বিজিবির জওয়ানের থেকে সাধারণ মানুষ বেশি। কেন?
তাদের কোথায় কোন স্বার্থে আটকাচ্ছে? ভারত যদি তার সীমানা বরাবর বেড়া দেয়, ভারত যদি তার সীমানা সুরক্ষিত করার চেষ্টা করে, তাদের আটকাচ্ছে কারণ তাদের যাবতীয় অর্থনীতি ওই অরক্ষিত সীমানার উপর নির্ভরশীল। ফলে তারা যেন তেন প্রকারেণ এটাকে আটকাবে। আর এটা যে শুধুমাত্র সীমান্তবর্তী মানুষ বা ওই সীমানায় যে বিজিবির অংশ কাজ করছে তাদের ব্যাপার নয়, এতে সরাসরি মদত আছে ঢাকার। সরকারিভাবে অনেক মানে সেই অর্থে গুরুত্বপূর্ণ লোক যারা আছে সরকারে, তারাও মনে করছে বাবা এই বেড়াটা দিয়ে দিলে তো অনেক ঝামেলা হয়ে যাবে, ওখানকার মানুষ কি করবে, কি খাবে, কিভাবে বাঁচবে, আর এখান থেকে মানুষ কিভাবে অবৈধভাবে বাংলাদেশের থেকে ভারতবর্ষে ঢুকবে, বেড়াটা দেওয়ানো যাবে না। এমনকি বাংলাদেশে ঢাকার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সন্ধেবেলার আলোচনার বিষয়ে শুনলে অবাক হয়ে যাবেন, শুনুন। কোনো বিষয় পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ঢাকা কখনো উচিত হবে না কলকাতার সাথে এই ব্যাপারে কথা বলা। ঢাকা কথা বলে শুধুমাত্র দিল্লির সাথে। এবং শুভেন্দু অধিকারী 2 দিনের মাথায় মন্ত্রিত্ব বন্টন না করে যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা একতরফা সিদ্ধান্ত। কাঁটাতারে বেড়া দেবে যেসব জায়গা আছে, অলমোস্ট 45 দিনের মধ্যে কাঁটাতারে বেড়া দিবে। 75 ভাগ বা 90 ভাগ জায়গা অলরেডি দেওয়া আছে, বাকিটা আছে 145 কিলোমিটার। এটা সে পারে না, এটা মানে স্থানীয় সরকার পাবে না। আমি তো মনে করি যে এটা ফেডারেল সিস্টেমে যেটা আন্তর্জাতিক সম্পর্ক মানে এবং মানে পররাষ্ট্রনীতি, এটা কিন্তু রাজ্য সরকারের কাজ না, এটা কেন্দ্রীয় সরকারের কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। এমন ভাবে এরা কথা বলে যেটা শুনে মনে হয় যে কমন সেন্স বলেও তো একটা বিষয় থাকে। কমন সেন্সের অভাব। এরা টেলিভিশন স্টুডিওয়ে বসে আলোচনা করছে শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তে বেড়া হতে পারে না, এটা ভারত সরকারের সিদ্ধান্ত হতে হবে। আর ভারত সরকারের সিদ্ধান্ত যদি হয় তাহলে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে কথা বলবে। প্রথম কথা হচ্ছে এটা শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত, কোত্থেকেই তারা জানলো? আর দ্বিতীয় কথা হচ্ছে ভারত তার সীমানা বরাবর কি করবে, বেড়া দেবে কি দেবে না, সুরক্ষিত করবে কি করবে না, এ নিয়ে ঢাকা ভারতের সঙ্গে কি কথা বলবে, আর ভারত সরকারই বা ঢাকার সঙ্গে কেন এ নিয়ে কথা বলবে। কিন্তু এগুলো এখন আলোচনার বিষয়। আসলে বেড়া দেওয়াটা যেই জায়গাগুলো অরক্ষিত আছে সেই জায়গাগুলো এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। একবার যদি পুরোটা বেড়া পুড়ে যায় তাহলে এই গোটা সিস্টেমটাই, অনৈতিক সিস্টেম যেটা চলে এবং যার অর্থনীতির চেহারাটাও বেশ বড় লম্বা চওড়া, সেটা বিরাট ধাক্কা খাবে। ফলে যতই ওই মানুষগুলো বাংলাদেশি হোক, যতই তারা জানেন যে তাদেরই প্রতিবেশী কেউ, তাদেরই আত্মীয় কেউ, বিজেপি যার পেছনে বাংলাদেশ সরকারেরও মত আছে, ওই মানুষগুলোকে নোম্যান্স ল্যান্ডে আটকে রেখেছে। আটকে রাখার একটা বড় উদ্দেশ্য কি, এবং বাংলাদেশ মিডিয়া নানাভাবে সেই ছবিগুলো তুলে প্রচার করছে একটাই কারণ, আন্তর্জাতিক দুনিয়ার সামনে এই ছবিটা দেখাও যে ভারত কত অমানবিক। আন্তর্জাতিক দুনিয়া তো প্রশ্ন করবে, ভাই যারা বসে আছে তারা কি ভারতীয়? তাদের সঙ্গে কথা বলে, তাদের বাচনভঙ্গি দেখে, তাদের আচরণ দেখে এবং তাদের স্টেটমেন্ট, তারা যেটা বলছে নিজেদের পরিচয়, বাড়ির কোথায় বাড়ি, কোন জেলায়, কোন উপজেলায়, কোন গ্রামে, সেখানে কে কে আছেন তার বিস্তারিত বিবরণ দিচ্ছে, এ থেকে কি মনে হচ্ছে যে তারা ভারতীয়? যদি তোমার দেশের লোক ওইভাবে পড়ে থাকে, তার দায় ভারতের কেন হবে? তার দায় তো ভাই তোমার। কিন্তু তারা মনে করছে যে এই ছবিটাকে আন্তর্জাতিক দুনিয়ার সামনে রেখে তারা এরকম একটা প্রচার করবে যে ভারত অন্যায় করছে, এই মানুষগুলোর প্রতি অন্যায় করছে, তাদের এরকম একটা জীবনযাপনে বাধ্য করছে, জন্তু জানোয়ারের মতো মানুষকে ছেড়ে রেখে দেওয়া হয়েছে। এই চেষ্টাটা এখন দেখুন একটা শেষ চেষ্টা হয়তো বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের এই সীমান্তবর্তী মানুষগুলোর, তারা চাইছে এরকম একটা কিছু হোক, এটা নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় আলোচনা। কিন্তু আন্তর্জাতিক দুনিয়ায় এত সহজে আলোচনা হয় না। বিপুল পরিমাণে রোহিঙ্গা বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে, তখনও ওটাকে আন্তর্জাতিক ইস্যু করার চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যারা ঢুকেছে তাদেরকে, তখন শেখ হাসিনা সরকার ছিল, তারা তো অ্যালাউ করেছে, তারা সেখানে আছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা হয়েছে। কিসের চাপে হয়েছে? জামাতের চাপে হয়েছে। উগ্র ধর্মান্ধ যে মুসলিম গোষ্ঠী আছে তাদের চাপে হয়েছে, কারণ এরা মুসলিম। তা সেই গোষ্ঠীগুলো এখন কেন কথা বলছেন না? যারা এই নোম্যান্স ল্যান্ডে বসে আছেন তাদের সম্পর্কে কেন তারা উদ্বিগ্ন নয়? তাদের
যাতে বাংলাদেশ সরকার গ্রহণ করে, তার জন্য বাংলাদেশ সরকারকে তারা কেন বাধ্য করছে না? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলোকে গিনিপিগের মতো ঠেলে দেওয়া হচ্ছে। ছবি দেখুন, বিএসএফকে উত্তক্ত করার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষকে সামনে ঠেলে দিয়ে। একটাই আশায়, যদি বিএসএফ কোনোভাবে ওখানে কোনো কড়া ব্যবস্থা নেয়, তাতে যদি বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের কোনো সাধারণ মানুষ আহত বা নিহত হয়ে যায়, তাহলে সেটাকে ইস্যু করা যাবে আন্তর্জাতিক দুনিয়ার সামনে। বিএসএফ অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিচ্ছে, এবং বিভিন্ন সূত্র থেকে শেষ যা খবর পেয়েছি তাতে এই যে মানুষগুলো বসে আছে নোম্যান্স ল্যান্ডে, তাদেরকে প্রয়োজনীয় জল, খাবার বা যেটুকু মানবিক সাহায্য বিএসএফই করছে, কিন্তু সেই ছবিও আমাদের হাতে আছে। আমি শুনেছি কিছু কিছু জায়গায় তাদেরকে যখন দেখেছে যে এরকম কখনো ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, কখনো তীব্র রোদ, সেই রোদের মধ্যে সরাসরি শিশুরা বসে আছে, বিএসএফই তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে এমন জায়গায় রাখার ব্যবস্থা করেছে যাতে অন্তত তাদের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে খোলা আকাশের নিচে থাকতে না হয়। কিন্তু কাগজপত্র যদি সঠিক না থাকে, তাহলে বিএসএফই বা তাদের কি করে ভারতে প্রবেশ করাবে? এটা তো বিএসএফ এর কাজ না। বিএসএফ এর কাছে পরিষ্কার নির্দেশ আছে যে কারা ভারতবর্ষে ঢুকতে পারবে, কিভাবে ভারতবর্ষের বৈধ নাগরিককে চিনে নিতে হবে। বাংলাদেশ সরকার খুব ভালো মতো জানে এই ইস্যুতে কোনো দেশই ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে না, কারণ প্রশ্নটা উঠবে যে এই মানুষগুলো কারা। সেই প্রশ্নের উত্তর যদি হয় যে এরা আদতে বাংলাদেশি এবং ভারতবর্ষে অবৈধভাবে বাস করছে, তাহলে সব দেশেরই এ ব্যাপারে অধিকার আছে তার দেশে যদি অবৈধভাবে কেউ বাস করে তাকে সেখান থেকে বার করে দেওয়ার, এবং যে দেশের সে বৈধ নাগরিক সেই দেশকেই তাদের দায়িত্ব নিতে হবে। এটা এখন আন্তর্জাতিক দুনিয়ায় ওয়েল অ্যাকসেপ্টেড। এটার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন ভারতের বিরুদ্ধে পাবে, এটা ভাবাটা বাতুলতা। আমি জানি না যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন বাংলাদেশে, তারা বাংলাদেশ সরকারের এই চিন্তাভাবনা নিয়ে কি বলবেন। সমালোচিত হবে কিন্তু বাংলাদেশেই। আর এভাবে ওই সীমান্তের বেড়া তৈরিও সম্ভবত আটকানো যাবে না, কারণ ভারত সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যা বেড়া মানে সীমান্ত আছে, আন্তর্জাতিক সীমান্ত, তা বেড়া দিয়ে সুরক্ষিত করা হবে, কাঁটাতারের বেড়া দিয়ে। এবং এ ব্যাপারে সিদ্ধান্ত না পশ্চিমবঙ্গের যে সেক্রেটারিয়েট সেখান থেকে হয়নি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একার সিদ্ধান্ত এটা নয়, এটা ভারত সরকারের সিদ্ধান্ত। যত তাড়াতাড়ি এটা বাংলাদেশ সরকার, বাংলাদেশের বিজিবি এবং সীমান্তবর্তী অঞ্চলের মানুষেরা বুঝবেন, ততই তাড়াতাড়ি তাদের জন্য মঙ্গল।